এর মাধ্যমে তারেক রহমান সাহেবের জনসভায় জনসমুদ্র। তো এটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে এর মাধ্যমে কিভাবে জনসমুদ্র হয়। হ্যাঁ, হয়। এটি যদি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দিকে একটু লক্ষ্য রাখেন তাহলে বুঝে যাবেন যে এর মাধ্যমে হাতে গোনা যদি 500 লোক হয় তাহলে 5000 লোক বানানো যায় এবং সেটি হয়তোবা সিনেমা নাটকে হতে পারে, কিন্তু আমার এটা জানা ছিল না যে এআই এর মাধ্যমে জনসমুদ্র করা যায়। এআই এর মাধ্যমে কোনো লাইভ একটি ভিডিও হচ্ছে, কোনো টেলিভিশন চ্যানেল লাইভ করছে, কোনো ইউটিউব চ্যানেল লাইভ করছে, কিংবা হাজার হাজার ফেসবুক ইউজাররা লাইভ করছে। তো সেটাও যে এআই এর মাধ্যমে লোক বাড়ানো যায় এই লাইভগুলোতে, সেটি আমার জানা ছিল না। যাক, আমি একটু যে বিষয়টি নিয়ে একটু কথা বলছি। তারেক রহমানের জনসভায় জনসমুদ্র এবং মাঠ ফাঁকা, এই মাঠ ফাঁকা জায়গাগুলোতে এর মাধ্যমে পূরণ করা হচ্ছে, যা ফেসবুক লাইভেও এর মাধ্যমে লোক দেখানো হয়, টেলিভিশন চ্যানেলেও এর মাধ্যমে লোক দেখানো হয়। তো এটি বলার একটি অর্থ, আবারও বলছি, যে আমরা নিশ্চয় লক্ষ্য করছি, আমরা যেই দলেরই সমর্থন করি না কেন, আমাদের মধ্যে এক প্রকার কাদা ছোড়াছড়ির বিষয়টা নতুন কিছু না। হ্যাঁ, কিভাবে আমরা উন্নয়নের কথা না বলে কিভাবে মানুষের মন জয় করা যায় সেই চিন্তা না করে আমরা বদনামের পেছনে ছুটছি। কে কাকে কতটুকু ছোট করে কথা বলা যায়, কে কাকে ছোট করে কথা বলে দুর্বল করা যায়, এই ধরনের প্রতিযোগিতায় মেতে উঠেছি। তো যেটি হচ্ছে যে আমি একটি বিষয় লক্ষ্য করেছি। আমরা প্রথম দেখেছিলাম যে জনাব তারেক রহমান সাহেব, আমি একদমই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচন প্রচারণার যে দিনকাল কিংবা যে তারিখটি রয়েছে 22শে জানুয়ারি, তো 22শে জানুয়ারি থেকে এই বিষয়গুলো একটু বেশি শুরু হয়েছে। আর সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব 21 জানুয়ারিতে তিনি সিলেটে যান এবং সিলেটে দুইটি বিষয় ছিল, তিনটি বিষয় আমি বলবো। এক হচ্ছে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করা, যে মাজারটি ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছিলেন। তারপরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও শাহজালালের মাজারটি জিয়ারতের মধ্য দিয়ে তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। তো সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব থেকে বেগম খালেদা জিয়া থেকে তৃতীয়বারের মতন তাদের সন্তান সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও সিলেট মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার কার্যক্রম শুরু করেন। পাশাপাশি এটাও আমরা অবগত আছি, আমরা নিশ্চয়ই সবাই জানি যে জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি হচ্ছে সিলেটে। তিনি দীর্ঘ 18 বছরের মতন তিনি বাংলাদেশে আসতে পারেনি। আর অন্যদিক থেকে 22 বছর পরে তিনি তার যে শ্বশুর বাড়ি সিলেটে, সেখানে তিনি গিয়েছেন এবং সেখানে রাত্রি যাপন করেছিলেন। পাশাপাশি সিলেট থেকেই তিনি তার নির্বাচনী জনসভা এবং প্রচারণার কার্যক্রম শুরু করেন। সেখানেও আমরা দেখেছি প্রচুর পরিমাণের জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই জনসমুদ্রের পর্যায়ক্রমে আমরা লক্ষ্য করেছি একই দিনে জনাব তারেক রহমান সাহেব, সেটি হচ্ছে 22 জানুয়ারি সকাল থেকে তিনি তার নির্বাচনী কার্যক্রম শুরু করে। 22 থেকে একদমই কিন্তু 23, যেহেতু রাত 12টার পর সর্বশেষ আমরা যেটা দেখেছিলাম নারায়ণগঞ্জের যে জনসভাটি রয়েছে রূপগঞ্জে, সেটি প্রায় 4টার দিকে তিনি সেই নির্বাচনী জনসভায় যোগদান করেছিলেন, প্রচারণা জনসভায়। তো সেটি 22 তারিখ থেকে শুরু করেন 17 তারিখ পর্যন্ত, 23 তারিখ পর্যন্ত। আর একদিনে জনাব তারেক রহমান সাহেব ইতিপূর্বে পূর্বে কিন্তু এই ধরনের ঘটনা নেই যে একদিনে 60টি সভা করা এবং 60টি জেলায়। তো জনাব তারেক রহমান সাহেব সিলেট থেকে
হবিগঞ্জ হয়ে তারপরে কিশোরগঞ্জ হ্যাঁ নরসিংদী নারায়ণগঞ্জ সব কিছু মিলিয়ে একদিনে 17 ঘন্টায় বাই রোডে যাতায়াতের মাধ্যমে তিনি 7টি জনসভায় বা নির্বাচনী সভায় অংশগ্রহণ করেছেন। তো প্রত্যেকটা নির্বাচনী সভা যখন শেষ হয়, বিশেষ করে সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির সমর্থকরা আছে বা প্রত্যেকটি থানাতেই কিন্তু বিএনপির সমর্থকদের একটা পেজ বা জেলা পর্যায়ে একটি পেজ, এরকম বিভাগীয় পর্যায়ে একটি পেজ, এগুলো কিন্তু আছে, প্রত্যেকটি দলেরই আছে, কেবলমাত্র যে বিএনপির আছে তা কিন্তু না। তো সেই জায়গা থেকে আমি নিজেও ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে তারেক রহমান সাহেব যখন যেই নির্বাচনী সভায় তিনি শেষ করছেন, ক্লোজ করছেন, তার ঠিক 2-4-5 মিনিট পরেই বিএনপির যেটি মিডিয়া সেল রয়েছে বা তাদের যে নিজস্ব দলীয় যে পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেই জায়গাগুলোতে তারেক রহমান সাহেবের এই জনসভার বেশ 8টি 10টি 15টি করে ছবি আপলোড করা হয় এবং সেটি পোস্ট করা হয়। তো পর্যায়ক্রমে যখন পোস্ট হতে থাকে এই ছবিগুলোই যারা বিভিন্ন জেলার বিভাগের বা দূর দূরান্তের যারা আছেন বা হয়তোবা সেই সভায় যেতে পারেননি বা মনে প্রাণে বিএনপিকে ভালোবাসে, তারা সেই ছবিগুলো আপলোড করে কিংবা সেভ করে কিংবা শেয়ার করছেন কিংবা পোস্ট করছেন। এই পোস্টগুলোর নিচে এই যে জনসমুদ্রের যে বিষয়টি রয়েছে, সেই জায়গায় আমি লক্ষ্য করেছি যে 1000-এর মধ্যে এরকম হচ্ছে 1 জন 2 জন তারা কমেন্ট করছে এগুলো এআই দিয়ে তৈরি। অর্থাৎ এই যে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ জনসভায় এসছে, এটা তারা বিশ্বাস করতে নারাজ। আমার যেটি মনে হয় আসলে বিশ্বাস করতে নারাজ না, তিনি বিশ্বাস করেন, কিন্তু তিনি হয়তোবা বিএনপির সমর্থকারী না হওয়ার কারণে বা বিএনপির একজন সমর্থক না হওয়ার কারণে, অন্য দলের সমর্থক হওয়ার কারণে এটাকে ইআই বলে প্রমাণিত করার চেষ্টা করছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, দেখেন সব কিছু কিন্তু ইআই হয় না। কারণ আপনাকে বুঝতে হবে, একটি সময় ছিল কেবলমাত্র মানুষজন হাতে গোনা 2-4-5টি টেলিভিশন চ্যানেলের উপর নির্ভরশীল ছিল। সেই সময়টি কিন্তু এখন আর নেই। যে এখন প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি জেলায় তাদের নিজস্ব প্রতিনিধি, নিজস্ব পত্রিকা আছে। পাশাপাশি একটি সভায় লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছেন। তাদের মধ্যে 80% না, আমি 100% বলবো, সবাই লাইভ করছে তাদের ফেসবুকের মাধ্যমে। তো এটি নিশ্চয়ই আপনারা দেখছেন। কেবলমাত্র কিছু ছবিতে আপনারা এআই বলে কমেন্ট করছেন, কিন্তু আপনাদের চোখে কি পড়ছে না যে এই যে হাজার হাজার মানুষ যে কোনো সভা সমাবেশ কিংবা নির্বাচনী প্রচারণা কার্যক্রম তারা লাইভ করছে, সেটিকে আপনি যখন এআই বলছেন তখন আপনি বোকার রাজ্যে বসবাস করছেন, মনে করছেন যে আপনার কথাটাই মানুষ বিশ্বাস করছে। কিন্তু আপনার এই কমেন্টে কিন্তু দেশে হাজার হাজার মানুষ দেখছেন, দেখে ধরেই নিচ্ছে যে আপনি এর বিরুদ্ধে, সত্য এবং বাস্তব চিত্রের বিরুদ্ধে যে আপনি একটি অপপ্রচার করছেন। তো যাই হোক, এআই মানে এটা না যে আপনি হয়তো এটা নাটক হতো, সিনেমা হতো, তাহলে আপনার এআইকে বিশ্বাস করতাম যে হ্যাঁ, যেহেতু একটি সিনেমা নির্মাণ হচ্ছে, সেখানে জনগণ দেখাতে হবে, এত লোকজন কোথায় বাজেট পাওয়া যাবে, হ্যাঁ, সেখানে এআই এর মাধ্যমে এগুলো আস্তে আস্তে আপডেট করলো, কিংবা এআই এর মাধ্যমে হাজারের জায়গায় লাখো জনতা বসিয়ে দিল। সেই সময়টি কিন্তু এখন না। সো আমি মনে করি আহাম্মকের মতন, গর্দবের মতন এই ধরনের কমেন্ট না করে সত্য এবং বাস্তব চিত্রটাকে আপনি বিশ্বাস করার চেষ্টা করুন। আর যদি আপনি মেনে নিতে না পারেন, আপনার কষ্ট হয় এই জনসমুদ্র, তাহলে আমি বলবো আপনি যে দলকে পছন্দ করেন সেই দলের সমর্থন করেন। কিন্তু এই ধরনের মিথ্যা যেগুলো মানুষের চোখে পড়ছে, যে এই জিনিসগুলো মানুষ চোখে দেখছে, সেখানে আপনার মতন 2-4-5 জন মানুষ এগুলোকে মিথ্যা প্রমাণিত করার কোনো সুযোগ নেই। তো ভিউয়ার্স, এ নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।